আজকে আছে এসআর এর জন্য সার্ভিস অফিসার। তাহলে একজন অ্যাডভোকেট হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে মামলার নথিটা বের করা। নথি বের করে আপনি দেখবেন আপনার সমনগুলো জারি হয়ে আসছে কিনা, অর্থাৎ সমনগুলো আপনার নথিতে ঢুকছে কিনা। যদি দেখা যায় যে বিবাদীদের সমন সবগুলো জারি হয়ে আসছে, আর যদি কোনো কারণে ফেরত আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। কেন? আদালত নির্দেশ দিবে। অথবা কোনো কারণে যে ফেরত আসে সেটা আবার পুনরায় জারির জন্য কি করতে হবে? আবেদন করতে হবে। তাহলে আপনি নথি দেখে নেবেন। দেখার পর আপনি আমাদের মামলায় কয়জন বিবাদী ছিল? 6 জন বিবাদী। এবং আল্লাহর রহমতে 6 জন বিবাদী খুব ভদ্র, ভালো, তারা সমন গ্রহণ করেছে। অনেক সময় দেখা যায় কি 6 জনের ঠিকানা একটা, তোমার যৌথ ফ্যামিলি হতে পারে না, 6 জনের ঠিকানা একটা অথবা একই বিল্ডিং এ থাকে সবাই। তাহলে এক ঠিকানায় গিয়ে এসে সবাইকে একসাথে কি করে দিছে? সমন জারি করে দিছে। তখন এই সমনগুলো দ্রুত জারি হয়ে যায়। আবার 6টা ঠিকানা যদি 6টা এরকম হয় তখন অনেক সময় কি হয়ে যায়? সময় লাগে। তো আল্লাহর রহমতে আমাদের 6 জন বিবাদীর কি হয়ে গেছে? সমন জারি। সমন মানে কি? উভয় প্রকার সমন, ডাক সমন, নেজারত সমন। তাহলে পরবর্তী স্টেপ কিসের জন্য যাবে? সমন জারি হয়ে গেছে সব অলরেডি। পরবর্তী স্টেপ কিসের জন্য যাবে? ডাব্লিউএস। এখন আমাদের পরবর্তী স্টেপ আসতেছে ডাব্লিউএস। আবার কিছু কিছু মামলায় কোর্টে দেখবেন আপনারা এডি ফেরত এবং ডাব্লিউএস এর জন্য থাকে, এরকম থাকে কস লিস্টে এডি ফেরত ডাব্লিউএস। আবার কিছু কিছু মামলায় দেখবেন এসআর আবার ডাব্লিউএস। তাহলে এটা কেন এটা কেন হয় সেটা আমি একটু বলি। সেটা ওই যে কিছু সমন ফেরত আসছে, কিছু সমন জারি হয়েছে, তাই না? তাহলে ওই কিছু সমন যেগুলো ফেরত আসছে এগুলো আবার কি করতে হবে? জারি করতে হবে। ওগুলোর জন্য এসআর। আর যেগুলো জারি হয়ে আসছে ওদের জন্য কিসের জন্য থাকবে? ডাব্লিউএস। আর এডি ফেরত মানে সেটা হচ্ছে কিছু সমনের কি আসে নাই, এডিটা এখনো ফেরত আসে না। তখন আপনি কি করবেন? যদি 30 দিন পার হয়ে যায় ওই 19-এর পিছে আপনি পিটিশন দিবেন যে ওটা আর কি ডাক রসিদ আমার কাছে আছে কিন্তু এডিটা কোথায় চলে গেছে, এটা আর আসতেছে না। যদি 30 দিন পার হয়ে যায় দেন আদালত যদি দেখে যে হ্যাঁ আপনি সঠিক অ্যাড্রেসে দিয়েছেন এবং আপনার কাছে ডাক রসিদ আছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে উইথড্র করতে পারে। উইথড্র করে মামলাটা তখন ডাব্লিউএস এর জন্য রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসে ডাব্লিউএস। আমরা এখন ডাব্লিউএস দিব। মামলা কি করব? ডাব্লিউএস দিব। তাহলে ডাব্লিউএস দিতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলেন তো? আরে ডাব্লিউএস তো দিব। তাহলে ডাব্লিউএস দিব, আমাদেরকে প্রথমে কি করতে হবে? ক্লিয়ার দিয়ে কি বুঝতে হবে? ড্রাফট রেডি করতে হবে। ক্লিয়ার। আচ্ছা, সিভিলে আরেকটা ওয়ার্ড আছে ডব্লিউও। এটাকে আমরা বলি রিটেন অবজেকশন। বলেন তো কখন ডব্লিউএস হয় আর কখন ডব্লিউও হয়? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে ডব্লিউ আচ্ছা, তারপর আপনি বলবেন যে যেভাবে কিভাবে করবেন বলেন না। আপনারা শুট করে থাকলে আমারও সময় চলে যায়। কিছু একটা বলেন। দরখাস্তের এগেইনস্টে যেটা আপত্তি আর মূল আর যেগুলোতে ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ মনে রাখবেন পিটিশনের বিরুদ্ধে সবসময় ডব্লিউও হবে। যে কোনো পিটিশন, যে কোনো অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কি হবে? ডব্লিউও। আর কোনো মামলা যদি পিটিশনের মাধ্যমে হয়, অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়, ওটার বিরুদ্ধে ডব্লিউএস হবে না, ডব্লিউও, লিখিত আপত্তি। হ্যাঁ, আর রিটেন স্টেটমেন্ট হবে অনলি ফর প্লেইন্টের বিপরীতে। রিটেন স্টেটমেন্ট হবে শুধুমাত্র প্লেইন্টের বিপরীতে। বুঝতে পারছেন? রিটেন স্টেটমেন্ট কখন হবে? শুধুমাত্র প্লেইন্টের বিপরীতে। অর্থাৎ যেখানে প্লেইন্ট আছে সেখানে কি হবে? তার বিপরীতে কি দিবেন? রিটেন স্টেটমেন্ট দিবেন। আর বাকি সকল দরখাস্তের বিরুদ্ধে আপনি কি দিবেন? আপত্তি। আমরা বলি লিখিত আপত্তি, রিটেন অবজেকশন। আচ্ছা, এবার আসেন আমি রিটেন অবজেকশন দিব, সরি ডব্লিউএস দিব, রিটেন স্টেটমেন্ট। কেন? আমরা মামলাটা ফাইল করছি কিসের মাধ্যমে? প্লেইন্টের মাধ্যমে, আর্জির মাধ্যমে। সো এখন আমরা কি দিব? ডব্লিউএস দিব। তাহলে ডব্লিউএস দিতে গেলে আমাকে কি করতে হবে? প্লেইন্টের প্রথমে কি করতে হবে?
বিরুদ্ধে নাকি বিপরীতে? কোনটা? এই ডাব্লিউএস দিচ্ছে এখন। মানে কিসের বিরুদ্ধে? হ্যাঁ বলেন না আপনারা। এটা বাধা দিবে আর কি। আরে আগে মামলা হাজির হতে হবে তো। আগে মামলা কি হতে হবে? হাজির হয়ে সময় চাইতে হবে। আর আপনি যদি আগে থেকে ডাব্লিউএস রেডি রাখেন তাহলে ওই দিনই জমা দিতে পারবেন। দুইটা উপায়, একটা হচ্ছে আপনি যদি হাজির হয়ে সময় চাইতে পারবেন ডাব্লিউএস দাখিলের জন্য, আরেকটা হচ্ছে কি ওই দিনে জবাব দিয়ে দিতে পারবেন, যেদিন হাজির হয়েছেন সেদিনও জবাব দিতে পারবেন যদি আপনার জবাব কি থাকে, প্রস্তুত করা থাকে। তাহলে আমরা ধরে নিলাম আমরা প্রথমে হাজির হইলাম, হাজির হয়ে এবার আমরা জবাব দেওয়ার জন্য কি চাইলাম, সময় চাইলাম। এবার আসেন এই আরজি রেডি এই জবাব রেডি করতে গেলে আমাদেরকে একটা অর্ডার ফলো করতে হবে। অর্ডার 8 বলেন, অর্ডার 8 বুঝছেন? অর্ডার 8 কি বলছে? অর্ডার 8 বলতেছে রিটেন স্টেটমেন্ট এন্ড সেট অফ। রিটেন স্টেটমেন্ট এন্ড সেট অফ দুটো জিনিস আছে এখানে, একটা রিটেন স্টেটমেন্ট আছে, একটা কি আছে, সেট অফ আছে। এবার আসেন লাল কলম রাখেন হাতে, এখানে কিছু জিনিস আছে। রুল 1, রিটেন স্টেটমেন্ট, the defendant shall within 30 working days, এই 30 ওয়ার্কিং ডেজ এর নিচে রেড কালার করেন, 30 ওয়ার্কিং ডেজ এর নিচে রেড কালার করেন। আর ওয়ার্কিং শব্দ আছে না, ওয়ার্কিং এ গোল চিহ্ন দেন। উইদিন 30 ওয়ার্কিং ডেজ, এখানে নিচে রেড কালার করেন আর ওয়ার্কিং এ গোল চিহ্ন দেন। কি করতে বলছে? 30 ওয়ার্কিং ডেজ এর মধ্যে from the date of service of summons, date of service of summons থেকে কি করতে হবে? upon him, তার উপর যেদিন সমনটা জারি হয়েছে ওই দিন থেকে কয় দিন? 30 দিন না, 30 কর্মদিবস। আপনার জন্য 30 দিনও দিবে ওরা। ও কারা? ওই দুষ্টু ছেলেগুলো, মানুষগুলো যারা আপনাদের প্রশ্ন করে, ওরা দুষ্টু না? হ্যাঁ, ভালো মানুষ না তো ওরা। হ্যাঁ, আমি সবচেয়ে মনে করি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল মানুষগুলো হলো ওরা। হ্যাঁ, তারা স্টুডেন্টদের ভালো চাই। আচ্ছা, এখন এরা কি করবে? তাদের উপর সমনটা জারি হওয়ার পর কতদিন? 30 কর্মদিবসের মধ্যে সে কি করবে? ডাব্লিউএস দাখিল করবে। কয় দিনের মধ্যে? 30 কার্য দিবস। এখানে একটা এক্সেপশন দিছে। এক্সেপশনটা কি? সেকশন 80। সেকশন 80। এখন একটু আসেন সেকশন 80 তে কি আছে। সেকশন 80 তে 80, হ্যাঁ 80 দ্বারা 80 দ্বারা সেকশন 80 তে কি বলছে দেখেন। সেকশন 80 তে বলতেছে নোটিশ। এটা আমি সংক্ষেপে বলি কারণ এটা বিশাল তো। নোটিশ হচ্ছে কি জানেন? আপনি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করেন, কার বিরুদ্ধে? গভর্নমেন্টের বিরুদ্ধে যদি মামলা করেন, বলা হচ্ছে আপনাকে 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। কাকে? গভর্নমেন্টকে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে চাচ্ছেন, সরাসরি মামলা করতে পারবেন না। আইনে বলতেছে 2 মাস পূর্বে গভর্নমেন্টকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে, তারপর আপনি মামলা করতে পারবেন 2 মাস পর। এখন সেকশন 80 তে বলতেছে যদি আপনি গভর্নমেন্টকে নোটিশ না দিয়ে সরাসরি মামলা করে দেন, অথবা আপনি গভর্নমেন্টকে 2 মাস পূর্বে নোটিশ দেন না, সরাসরি মামলা করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা, মামলায় কোনো সমস্যা হবে কিনা? বলা হচ্ছে মামলায় সমস্যা হবে না, তবে এই ক্ষেত্রে গভর্নমেন্ট একটা বেনিফিট পাবে। কি? সে ডাব্লিউএস দাখিল করার জন্য 3 মান্থ সময় পাবে। ওই 3 মান্থে একটু কি রাখেন? দাগ দিয়ে রাখেন। কোথায়? সেকশন 80 তে আছে। 2 মাসেও দাগ দিয়ে রাখেন আর 3 মান্থেও কি রাখেন? দাগ দিয়ে রাখেন। পাইতেছেন না?
পাইছেন? কোথায় পাইছেন? লাস্টে। Provided that, একদম লাস্টে। In section 80 লাস্টে দেখেন, provided that in a suit instituted without such notice, the court shall allow not less than 3 months. 3 months এর নিচে একটা রেড কালার করেন। হ্যাঁ, to the government to submit written statement. ঠিক আছে? আর এই যে 2 মাসের নোটিশ দিতে হবে সেটা বলা হয়েছে সাব রুল সাবসেকশন 2 তে। সাবসেকশন 2 তে কি বলতেছে? 3 নাম্বার লাইনে লেখা আছে, where any such suit is instituted without delivering or leaving such notice aforesaid before the expiration of the said period of 2 months. এই 2 মান্থের এখানে একটা দাগ দিয়ে রাখেন। It is a subsection 18(2). হ্যাঁ, 82 আর সেকশন 80 এর সাব রুল 1 এ আছে, সাবসেকশন 1 এও আছে, একেবারে প্রথম দিকে দেখেন। হ্যাঁ, অফিসিয়াল ক্যাপাসিটি আফটার দা এক্সপাইরেশন অফ 2 মান্থ, নেক্সট ডে 2 মান্থ ওখানে দাগ দিয়ে রাখেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকশন 80 এবার বুঝতে পারছেন সেকশন 80 এর কাজ কার জন্য? সরকার। তাহলে সরকার এখানে একটা বেনিফিট পাচ্ছে। কি রকম বেনিফিট? যদি নোটিশ ছাড়া কি দেয় মামলা করেন, তাহলে গভর্নমেন্ট ডাব্লিউএস দাখিলের জন্য কয় মাস সময় পাবে? 3 মাস। আচ্ছা, আর এনএফডি পাবলিক হয় 30 কার্ড যদি এটা যুক্ত 30 কার্ড জন্য না বলে 60 কার্ড। এটা পাবলিকের জন্য 30 ওয়ার্কিং ডেজ। আবার এটা গভর্নমেন্টের জন্য। কার জন্য? কখন? যদি 80 ধারা অনুযায়ী আপনি 2 মাসের কি দিয়ে থাকেন, 2 মান্থসের নোটিশ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্টও 30 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কি দিতে হবে? তাহলে তখন গভর্নমেন্ট 3 মাসের দিবে যদি আপনি 2 মান্থের নোটিশ না দেন, সরাসরি মামলা করে দেন, তখন গভর্নমেন্ট পাবে 3 মান্থস। তার জন্য গভর্নমেন্টের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই 30 ওয়ার্কিং ডেজটা কখন থেকে শুরু হবে? ডেট অফ সার্ভিস, মানে যেদিন সমন জারি হয়েছে, অর্থাৎ আমি যেদিন গ্রহণ করেছি সেদিন থেকে কয়দিন? 30 কার্য দিবস। আচ্ছা, তারপর দেখেন এবার 30 কার্য দিবসের মধ্যে আপনি দিতে পারেন নাই, তখন আদালত আরো সময় দিতে পারবে বলতেছে। তবে সেটা সমন জারির দিন থেকে 60 ওয়ার্কিং ডেজ এর বেশি। আগে খেয়াল করে 60 ওয়ার্কিং ডেজ এর বেশি হবে না। তাহলে আর কতদিন সময় দিতে পারবে? আরো 30 দিন। তাহলে টোটাল কত হচ্ছে? দুটোটা যোগ করলে 60 ওয়ার্কিং ডেজ। তাহলে একজন বিবাদী সর্বোচ্চ কতদিন সময় পাবে? কার্য দিবস। কোন দিন থেকে? সমন জারির তারিখ হতে 60 ওয়ার্কিং ডেজ সে কি পাবে? সময়। আর যদি এই 60 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সে যদি কি করতে না পারে, ডাব্লিউএস দাখিল করতে না পারে, মামলা কি হবে? এক্স পার্টি হিয়ার। তাহলে রুল 1 এ মোটামুটি আমরা একটা বিষয় পাইলাম। তারপর আসেন, আপনি যখন কোনো লিখিত জবাব দিবেন, লিখিত জবাবের ক্ষেত্রে ওই জবাবের মধ্যে যতগুলো ডকুমেন্টের কথা উল্লেখ করবেন, প্রত্যেকটা ডকুমেন্টের মূল কপি একসাথে জমা দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টের কি করতে হবে? মূল কপি একসাথে জমা দিতে হবে। আবার বলতেছি, আপনি জবাবের মধ্যে যতগুলো ডকুমেন্টের কথা উল্লেখ করবেন, যেমন দলিলের কথা উল্লেখ করছেন, খতিয়ানের কথা উল্লেখ করছেন, হ্যাঁ, নোটিশের কথা উল্লেখ করছেন, প্রত্যেকটা ডকুমেন্টসের মূল কপি আপনাকে আদালতে ডাব্লিউএস দাখিল করার সময় জমা দিতে হবে কি অনুযায়ী ফিরিস্তি আকারে। এক, এখন
আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে এগুলো কার কাছে আছে এটা আপনার জবাবে উল্লেখ করে দিতে হবে কেন আপনি সেটা দাখিল করতে পারতেছেন না। সাপোজ মনে করেন কিছুদিন আগে কি হয়েছে, একটা ঘূর্ণিঝড় হয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের কারণে, তাহলে জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। আপনি দেখতেছেন আপনার ঘরে আগুন লাগছে, এখন আপনি দৌড় দিচ্ছেন ঘরের ভিতর সার্টিফিকেট গুলো নেওয়ার জন্য, একটা সার্টিফিকেট নিতে গিয়ে জীবন চলে গেছে আর ঘর থেকে বের হইতে পারেন না। আগে নিয়ম হচ্ছে কি, ঘরে আগুন লাগছে যেটা চলে যাক, সার্টিফিকেট পুড়ে যাক, সমস্যা না, আমি বেঁচে থাকলে সব ঠিক আছে। তাহলে আগে কি করতে হবে, জীবন বাঁচানো খরচ, আপনি বেড়ে গেছেন, এখন আপনার ঘরে আগুন লেগে সমস্ত ডকুমেন্ট পুড়ে গেছে, তাহলে আপনাকে আপনার জবাবের মধ্যে লিখতে হবে কোন দিন কোন সময় আগুন লাগছে, হ্যাঁ, এই বিষয়ে আবার কাগজপত্র লাগে। কেন আপনি এমনি আপনার মনের মতো করে লিখে দিচ্ছেন আগুন লাগছে আপনার বাড়িতে, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ইয়ে আছে, আপনার বাড়িতে ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিস একটা ইয়া দেয় না, হ্যাঁ, একটা ডকুমেন্ট, ফায়ার সার্ভিস আপনার এখানে আসছে আগুন নিবানোর জন্য, হ্যাঁ, ওরা চেষ্টা করছে, ক্ষয়ক্ষতি কত হয়েছে, ওরা একটা কি করে একটা ডকুমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট দেয়। তাহলে আপনার এটা স্টেটমেন্টটা কি করতে হবে, সাথে রাখতে হবে যে কোন দিন কোন সময়, কারণ আপনি আপনার মনের মতো করে বলে ফেললেন আমার বাড়িতে আগুন লাগছে, কিন্তু আপনার বাড়িতে জীবনে আগুন লাগে না, বুঝতে পারছেন? একটা গেল। আরেকটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হারাই ফেলি, নিজে হারি না কিন্তু ডকুমেন্ট হারাই যায় বেশিরভাগ ক্ষেত্রে, আর সবচেয়ে কমন হচ্ছে সিএনজিতে হারাই গেছে, যত কিছু হারায় সিএনজিতে, হ্যাঁ, অথবা প্রতিমধ্যে হেঁটে যাওয়ার সময় আপনি এমন ভাবে হাঁটতেছেন যে আপনার ডকুমেন্ট করে গেছে, আপনার খবর নেই, হ্যাঁ, তারপরও হয় বেশিরভাগ, যেমন আপনার বর্ষাকালে ছাতা বেশি হারায় না, বেশি হারায়, অনেকে ছাতা প্রতিদিন একটা একটা কিনতে হয়, এরকমও আছে, হ্যাঁ, কিনে বাসায় নিতে পারো নাই, দোকানে ফেলে চলে গেছে, এরকমও আছে, হ্যাঁ। তাহলে এই যে ছাতা হারানোর মতো আপনি কি করে গেছেন, ডকুমেন্টও হারাই গেছেন। তাহলে আপনি যে ডকুমেন্ট হারানোর পর আপনি শুধু আপনার জবাবে লিখে দিচ্ছেন আমার ডকুমেন্টটা কোথায় হারাইছে, সিএনজি ট্যাক্সিতে হারাই গেছে যাওয়ার সময়, এটা লিখলে হবে না। শুধু আপনি যে ডকুমেন্ট হারানোর পর আপনি জিডি করছেন, আপনি পেপার বিজ্ঞপ্তি দিয়েছিলেন, যদি গুরুত্বপূর্ণ দলিল হয় পেপার বিজ্ঞপ্তি দিয়েছিলেন, যদি এগুলো না থাকে প্রমাণিত হবে, আপনাকে এগুলো কি দিতে হবে, প্রমাণস্বরূপ জিডি, পেপার বিজ্ঞপ্তি এটা দিতে হবে, তাহলে আদালত ধরে নিবে যে কি আপনার এটা হারাইছে, এটা একটা গেল। আর আপনার কাছে মনে করেন আপনি এখন বলতে পারেন স্যার আমি যদি সব মূল দলিল দিয়ে ফেলি, হঠাৎ আমার কাছে এটা লাগতে পারে, যেমন এখন পাসপোর্ট যদি করতে চান সব দিতে হয়, হাতের 10টা আঙুলের ছাপ তো দিচ্ছেন, আর না যে পুরো মাথা সহ নিয়ে ওরা রাখিয়ে দিতে, হ্যাঁ, পাসপোর্ট বানতে গেলে তখন বুঝতে পারবেন চোখ তো নিয়ে ফেলছে, চোখে ফোকাস দিয়ে চোখ নিয়ে ফেলছে, আর না যে পুরো মাথাটাও রাখি দেওয়ার জন্য, হ্যাঁ, যে মাথাটাও রাখি দেন ভাই, হ্যাঁ। এরপর আপনার কি কি কুছে, বিদ্যুৎ, হ্যাঁ, গ্যাস, পানি, হ্যাঁ, আপনার এলাকা, তারপর বিল্ডিং এর হোল্ডিং, তারপর কোনো খতিয়ান আছে কিনা সব, আর তাহলে সব দেন নিয়ে যান, একটা পাসপোর্ট করতে কত কিছু নিতে হয়। এখন আপনি মনে করেন এগুলো আদালতে জমা রাখছেন, কোথায়, ওই যে ডাব্লিউএস দেওয়ার সময় ওখানে জমা দিয়ে দিচ্ছেন, অথবা আরজির সময় জমা দিচ্ছেন, আইনে বলতেছে হ্যাঁ আপনি এগুলো আবার ফেরত দিতে পারবেন, কিভাবে, ফটোকপি দাখিল করে আপনি যেটা নিচ্ছেন সেটা কি দিবেন, ফটোকপি দিয়ে মূল দলিল ফেরত দিতে পারবেন, আবার পুনরায় দাখিলের সত্ত্বে আপনি কি করতে পারবেন, এগুলো আবার ফেরত নিতে পারবেন। ক্লিয়ার? রুল 1 শেষ। এখন রুল 1 শেষ করার আগে ডাব্লিউএস কিভাবে করবেন এটা কি জানেন জীবনে? ডাব্লিউএস দেখছেন কোথায় দেখছেন? বোর্ডে দেখছেন, বোর্ডে তো দেখছেন। ডাব্লিউএস দেখছেন কেমন ওটা দেখতে, মানে এখানে কি আছে দেখছেন কোন সময়? তারপর উনি তো বলতেছেন ভালোই তো বলতেছেন, উনি তো খারাপ কিছু বলে নাই, এটা তো একটা অংশ, অবশ্যই সে কি করতে হবে, অস্বীকার করবেন। তারপরে এরপর বলেন আপনারা ঠিক আছে তো বলেন, এরপরে বলেন ওরা আটকা দিচ্ছেন আপনারা
মানুষ আওয়াজ করছে আপনারা আটকে দিচ্ছে, এটাই বাঙালি। এই জন্যই তো হাডুডু আমাদের প্রধান খেলা, হ্যাঁ তাই না? কেন কেউ উপরে উঠতে চাচ্ছে তারা নিচে টেনে ফেলে নাকি নয়? না এটা কেমন আমাদের জাতীয় খেলা হয় কাবাডি। আপনি একটা মানুষ উপরে উঠতে চাচ্ছে আর 10 জনের টাঙানো যাচ্ছে না, উপরে উঠতে পারবেন। কারণ বাংলাদেশের আপনি যদি এগুলো দেখেন, এগুলো এমনি বুঝে যায় বাংলাদেশ চরিত্র কিরকম চরিত্র না। ঠিক আছে, আচ্ছা আপনার ডাব্লিউএস এর ক্ষেত্রে 3টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে 1 নম্বরে লিখে ল পয়েন্ট। এটা ডাব্লিউএস রেডি করতে গেলে আপনার 3টা পয়েন্ট লিখতে হয়। একটা হচ্ছে ল পয়েন্ট, একটা কি ল পয়েন্ট, দুই নম্বরে লিখেন আপনার ডিনায়েল। 1 নম্বরে হচ্ছে ল পয়েন্ট, 2 নম্বরে হচ্ছে ডিনায়েল, 3 নম্বরে হচ্ছে প্রকৃত ঘটনা বা প্রকৃত বিষয়। প্রকৃত ঘটনা বা প্রকৃত বিষয়, 3টা বিষয় থাকে এখানে। এখন আমি একটা একটা করে বলতেছি, একটু জাস্ট পরে এটা লেখার দরকার নাই তেমন, আগে একটু বুঝে নেন। এগুলো হচ্ছে ড্রাফটিং এর বিষয়। এগুলো আপনাদেরকে যখন আমি ওই আপনাদের একটা সাবজেক্ট আছে ড্রাফটিং এর, কোথায় রিটেনে, হ্যাঁ ওখানে আমি আপনাদেরকে আবার দেখাই দিব। বাট এখন আপাতত একটু বলে রাখতেছি, ল পয়েন্ট মানে আপনি যখন ডাব্লিউএস লেখা আরম্ভ করবেন, একটা ডাব্লিউএস, সেখানে এত বেশি ঠিকানা লিখতে হয় না। এটা বাদী বিবাদী ঠিকানা, শুধু বাদীর নাম আর বিবাদীর নাম, আর বিষয় লিখতে হয় কার পক্ষে দিচ্ছে। মনে করেন সকল বিবাদীর পক্ষে দিলে তাহলে বিবাদীগণের পক্ষে লিখিত বর্ণনা। আর যদি আপনি স্পেসিফিক একজনের পক্ষে দেন তাহলে ক্রমিক নাম্বারটা উল্লেখ করতে হবে, কত নম্বর বিবাদীর পক্ষে। যেমন 2 নম্বর বিবাদীর পক্ষে দিচ্ছে, তাহলে 2 নং বিবাদীর পক্ষে লিখিত বর্ণনা শেষ। এরপরে ল পয়েন্ট কি লিখবেন? ল পয়েন্ট হচ্ছে কোন কোন আইনের পয়েন্টে, অর্থাৎ আইনের বিষয়ে মামলাটা খারিজযোগ্য। বিবাদী সবসময় মামলা কি চায়? 99.99% বিবাদী চায় মামলা কি খারিজ। শুধু কতিপয় 2-1 বাদে। কারা? এগুলো হচ্ছে পার্টিশন সুটে। পার্টিশন সুটে হচ্ছে কি, আপনি যদি আপনি নিজের সাহাম মানে অংশ চান, সেখানে খারিজ চাইতে পারবেন না, সেখানেও আপনি কি চান? অংশ চান, এগুলোর ক্ষেত্রে। আর বাকি প্রায় 99.99% হচ্ছে আপনার খারিজ। তাহলে আপনি প্রথমে বলতে হবে আইনের কোন কোন দৃষ্টিতে বাদীর মামলা খারিজ হবে। যেমন আপনি প্রথমে লিখলেন বাদীর মামলা তামাদিকে বাধিত, এটা ল পয়েন্ট না? তারপর বাদীর মামলা কিসে? বাদীর মামলা যেই সেকশনে মামলা করছে ওই সেকশনে মামলা চলে না। তারপর বাদীর মামলা অন্য কোনো আইন দ্বারা, মানে কি যে আইন দ্বারা বাধিত ওই আইনটা উল্লেখ করবেন, অথবা অর্থ ঋণ যে আইন আছে কি ওই আইন দ্বারা কি বাধিত। তারপর লিখবেন কি বাদীর মামলা পক্ষদোষে বাধিত। পক্ষদোষ মানে কি? ডিফেক্ট অফ পার্টিস। সে এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কি করে নাই? মামলায় পক্ষ করে নাই, সেজন্য পক্ষদোষে বাধিত। তাহলে এগুলো কি পয়েন্ট? ল পয়েন্ট। এরকম আরো অনেকগুলো ল পয়েন্ট আছে যে রেস জুডিকেটা দ্বারা বাধিত, হ্যাঁ এরকম ল পয়েন্ট আপনি এগুলো লিখতে হবে, কোন কোন ল পয়েন্টে বাদীর মামলা খারিজ হতো। তাহলে একটা পয়েন্ট চলে গেল ল পয়েন্ট। অন্য মামলায় অন্য আইনে বাধিত না, অন্য মামলায় বাধিত। অন্য আইনে মামলা মানে বিভিন্ন আইনে লেখা থাকে না এই বিষয়ে সিভিল মামলা করা যাবে না। হ্যাঁ, যেমন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টও আছে। যেমন গভর্নমেন্ট যদি কোনো সম্পত্তি অ্যাকুইজিশন করে তাহলে সেটার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। হ্যাঁ, তাহলে এরপর আসেন ডিনায়েল। 2 নম্বর ডিনায়েল। ডিনায়েল মানে কি? এতে কিছুক্ষণ আগে বলছে অস্বীকার করা। বাদী তার মামলায় অনেকগুলো কথা বলছিলাম, এখন আপনি কোন কোন পয়েন্টগুলো বা তার কোন কোন কথাগুলো অস্বীকার করেন সেটা আপনাকে আপনার জবাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বাদীর 1 নম্বর দফার বক্তব্য সব মিথ্যা, হ্যাঁ বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, যোগ সাজসী, কত কথা লিখে আমরা এখানে, হ্যাঁ কয়েকটা ওয়ার্ড লিখিয়েছি। তারপর বাদীর 2 নং দফার বক্তব্য আংশিক সত্য। এটা আবার আংশিক লিখলে হবে না, এটা আপনাকে উল্লেখ করতে হবে কতটুকু সত্য। এটা কিছুক্ষণ পরে আসতেছি আমি। হ্যাঁ, তাহলে এগুলো আপনাকে ডিনায়াল পয়েন্টে দিতে হবে, কি কি অস্বীকার করেন আর কি কি স্বীকার করেন। যেটা স্বীকার করেন সেটা স্বীকার করতে হবে। এরপর 3 নম্বর আসে প্রকৃত ঘটনা বা বিষয়। প্রকৃত ঘটনা বা বিষয়টা হচ্ছে কি, এবার আপনার ঘটনা কি, এবার আপনি আপনার বক্তব্য। যেমন আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন,
আপনি প্রথমে কাজ দিয়েছেন মিস্টার এক্স এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কি এক্স গরু চুরি করছে, হ্যাঁ, তাহলে তার বিরুদ্ধে আপনি অভিযোগ দিয়েছেন। এক্স কি এখন আপনার সামনে আছে? নাই। তাহলে এক্স কে আপনি কি করছেন? নোটিশ দিয়েছেন। এবার সে আসছে, সে এসে বলতেছে আমি গরু চুরি করি নাই। এখন সে তার বক্তব্য বলতেছে কি কি কারণে, হ্যাঁ, তার কথা বলতেছে না ওই দিন আমি ঢাকায় ছিলাম, হ্যাঁ, এই যে আমার ঢাকার টিকিট আছে, তাহলে তার বক্তব্য দিচ্ছেন। আবার এটাই হচ্ছে তার প্রকৃত ঘটনা, তার প্রকৃত বক্তব্য। তাহলে উভয় পক্ষের বক্তব্য আসলে এবার আপনি দুই পক্ষের বক্তব্য শুনে এখন কি করবেন? সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবেন। ক্লিয়ার? এবার জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, রুল 2 তে আসেন। নতুন তথ্যের অবশ্যই স্পষ্ট বর্ণনা দিতে হবে, স্পষ্ট জবাব দিতে হবে। নতুন তথ্যের অবশ্যই স্পষ্ট জবাব দিতে হবে। নতুন তথ্যের অবশ্যই স্পষ্ট জবাব দিতে হবে। একটা মিনিট, আমার একটা কথা আছে। ভিডিও আছে ছেলে রাখতে আমাদের কাজ আসেন এবার। রুল 2, নতুন তথ্যের অবশ্যই স্পষ্ট জবাব দিতে হবে। নতুন তথ্যের অবশ্যই স্পষ্ট জবাব দিতে হবে। এটা জিনিসটা দেখেন একদম। নতুন তথ্য মানে এই যে 3 নম্বর প্রকৃত ঘটনা বলছি না, এইটা বাদী তো তার কাহিনী বলছে, তার তথ্য দিছে না। এবার আপনি আপনার পাল্টা বক্তব্য দিচ্ছেন, ডিফেন্স বা পাল্টা বক্তব্য। এই যে আপনি পাল্টা বক্তব্য দিচ্ছেন, এটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন আপনি যে বলছেন ওই সময় আপনি ঢাকায় ছিলেন, হ্যাঁ, তাহলে ঢাকায় কখন গেছেন এটা একটা বিষয় আছে, অর্থাৎ কত তারিখ গেছেন আপনি সেটা উল্লেখ করেন নাই। আপনি বলতেছেন কি ঘটনার সময়, তাহলে ঘটনার সময় তো ঘটনা তো রাত্রে ঘটছে, হ্যাঁ, তাহলে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কয় তারিখ ঢাকায় গেছেন, কোন সময়, এবং ঢাকা থেকে কখন আসছেন বাংলাদেশে, সরি চিরাঙে। তাহলে সেক্ষেত্রে আপনি কোন সময় আসছেন, ঢাকায় কিভাবে গেছেন, বাসে গেছেন না ট্রেনে গেছেন
না এয়ারে গেছেন, তাহলে আপনাকে এটা লিখতে হবে স্পষ্ট। শুধু আপনি লিখছেন কি আমি ঢাকায় অবস্থান করছিলাম, শুধু ঢাকায় অবস্থান করলে বললে হবে না, আপনাকে স্পষ্টভাবে এটা কি দিতে হবে, উল্লেখ করতে হবে যে আপনি কোন সময় কখন গেছেন। কেন? এটা হচ্ছে কি সিভিলে যা কিছু হবে ওপেন, সিভিলে ক্রিমিনালের মতো না, কিছু গোপন বিষয় রাখলাম, ট্রায়ালের সময় আমি ওকে কি দিব, সারপ্রাইজ দিব। সিভিলে একটা কথা আছে, নো সারপ্রাইজ এট দ্য ট্রায়াল। সারপ্রাইজ মানে ট্রায়াল স্টেজে গিয়ে আপনি কোনো সারপ্রাইজ দিতে পারবেন না। সারপ্রাইজ মানে কিছু তথ্য, সারপ্রাইজ মানে কি কাউকে আচমকা কোনো একটা তথ্য দিয়ে কি করে দেওয়া, অবাক করে দেওয়া। যেমন তার আজকে বার্থডে, কিন্তু সে জানে না, আজকে তাকে আপনি হঠাৎ করে উইশ করলেন, হ্যাঁ, তাহলে এটা কি সে সারপ্রাইজ না? ঠিক তেমনি কিন্তু আপনি আপনার আর্জিতে বা জবাবে ওই সারপ্রাইজ দেওয়ার জন্য কখন ট্রায়ালে কিছু তথ্য প্যাডের ভিতরে রেখে দিচ্ছেন। আইন বলতেছে প্যাডের মধ্যে কিছু রাখা যাবে না, সব আর্জি জবাবে কি করে দিতে হবে, বমি করে দিতে হবে, ঠিক আছে, পেট খালি করে ফেলতে হবে। এই জন্য রুল 2-তে স্পষ্ট বলে দিছে যে তথ্যটা দিবেন সেটা অবশ্যই স্পষ্ট। এখন আপনি বলতেছেন যে আমি ট্রায়াল স্টেজে গিয়েই বলবো আমি ওই দিন মানে কয়দিন আগে ঢাকায় গেছি, 2 দিন আগে, 3 দিন আগে, তারপর আসছি 2 দিন পরে, ঘটনার 2 দিন পরে, হ্যাঁ, আমি এয়ারে গেছি, এয়ারে টিকিট রাখছি, এগুলো আপনি ওই সময় গিয়ে বললে হবে না। কেন? এগুলো আপনার জবাবের মধ্যে নাই। সো জবাবের মধ্যে যেহেতু নাই, ওই কথা আপনি ওই সময় কি করতে পারবেন না, বলতে পারবেন না। বাট ক্রিমিনাল আবার ভিন্ন, ক্রিমিনাল আবার কি ভিন্ন। রুল 3, অস্বীকার সুনির্দিষ্ট হতে হবে। অস্বীকার কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। বুঝেন অস্বীকার সুনির্দিষ্ট মানে কি? একটা কথা মনে রাখবেন, অস্বীকার মানে অস্বীকার, অস্বীকার মানে অস্বীকার, সুনির্দিষ্ট এটা কি রকম? আমি মানি না বললে হবে না, কোনটা মানি না সেটা মানি না মানে মানি না, স্পেসিফিক বলতে হবে। স্পেসিফিক বলতে হবে। চিনি না মানে চিনি না। হ্যাঁ, যেমন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, সে এখন খুঁজতে আসছে, আপনি বলবেন তুমি কে? আপনি হঠাৎ করে চাঁদাবাজি করতেছেন আমার সাথে, আপনার তো আমি চিন্তা না, সে বলবো আমি তোমার কাছে টাকা, কি টাকা? আমি তো কোনোদিন আজ পর্যন্ত কারো কাছ থেকে টাকা ধার নিয়ে নাই, আপনাকে তো চিনিও না, জীবনও দেখিও না, আজকে দেখলাম। তাহলে এটা হচ্ছে একেবারে অস্বীকার। আপনি যদি বলেন ও আপনি আপনার সাথে মনে কোথায় যেন পরিচয় ছিল একটা জায়গায়, তাহলে দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং রং, অর্থাৎ আপনার সাথে স্বীকার করেন না করেন এই টাইপের। যেমন আপনাকে আপনার বাবা বা আপনার বড় ভাই ডিসিলে দেখছে একটা ছেলের সাথে, বাসায় গেছে, ধরছে, এ আজকে এই বিকালবেলা কলেজে না দেখে ডিসিলে দেখছি, এখন আপনি কিভাবে অস্বীকার করবেন? না জীবনও যাই না। প্রথমে বলতে হবে ডিসিটা কোথায়, ডিসিটা কোথায়, শহরে কি ডিসিল আছে নাকি? নন্দনকাননের সামনে। আপনি তো বলে দিলে তো আর ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আপনার অস্বীকারটা ওভাবে হতে হবে, ডিসিএল কোথায়? আমি জীবনে আজকে তোমার না মুখ থেকে শুনছি ডিসিএল শব্দটা। হ্যাঁ, এখন আপনি যদি এরপরে রুলে আসছে, বাট সুনির্দিষ্ট মানে কি একেবারে আপনাকে অস্বীকার করে ফেলতে হবে যে কি টোটালি আপনি এটা কি করতেছেন, অস্বীকার করতেছেন। এরপর রুল 4-এ কি বলতেছে দেখেন, চাতুরীপূর্ণ অস্বীকার। এই যে কিছুক্ষণ পরে মেয়ে কি বলতেছে শুনে নেন। রুল 4-এ গিয়ে চাতুরীপূর্ণ অস্বীকার, অর্থাৎ খুব চালাক মেয়ে যেগুলো, এগুলো ধরা গায় বেশি। এরপরে দেখেন চাতুরীপূর্ণ অস্বীকার করতে গিয়ে বলতেছে ও ডিসি হিলে গেছিলাম তো গ্রুপ স্টাডি ছিল। অবশ্যই গ্রুপ স্টাডিতে খাওয়া দাওয়া তো হতেই পারে, আমি খালি করে গ্রুপ স্টাডি করা ঠিক না। এখন আপনার এই যে গ্রুপ স্টাডি করতে গেল বা আমরা আরো কয়েকজন ডিসি ওখানে, হ্যাঁ, প্রকৃতির মধ্যে গ্রুপ স্টাডি ভালো হয়। এখন সেই ক্ষেত্রে আপনার স্বীকার করে নিচ্ছেন যে আপনি গেছেন, আপনি গেছেন। তাহলে ওই যে আপনার
টাকা ধার দেওয়ার মতো, ও আপনার সাথে মনে হয় কোথায় না দেখা হয়েছিল, হ্যাঁ মনে হয় কিছু নিছিলাম মনে হয়, আচ্ছা এগুলো তো ফেরত দিয়ে দিছিলাম, এগুলো তো ফেরত দিয়ে দিছিলাম। এখন এই যে আপনি স্বীকার করে নিছেন যে কি টাকাটা ধার নিছেন, এখন ফেরত দিছেন জানেন পরের বিষয়, কিন্তু আপনি নিছেন। এই ধরনের কোনো চাতুরিপূর্ণ অস্বীকার আপনার ডাব্লিউএস এ করতে পারবে না। দ্যাট মিনস রুল 3 এবং 4 এর মূল বক্তব্য হচ্ছে যেটাই অস্বীকার করেন না কেন আপনাকে সরাসরি অস্বীকার করতে হবে। অর্থাৎ বাদীর আর্জির 1 নম্বর দফার এই বক্তব্য শুধু এক লাইনে লিখে দিলে হবে না। আমরা অনেক সময় ডাব্লিউএস অনেকে লিখে বাদীর 1 নং দফার বক্তব্য সত্য নহে, এটাই শেষ। কিন্তু রুল 3 অনুযায়ী বলতেছে বাদীর 1 নং দফার পুরো বক্তব্যটা লিখতে হবে। বাদীর 1 নং দফা যা লিখছে সেটা আবার লিখতে হবে আপনাকে, লিখে উক্ত বক্তব্য সমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, যোগ সাজসী যা যা ওয়ার্ড আছে লিখে দিতে হবে, যা এই বিবাদী সরাসরি কি করে অস্বীকার করে। বুঝতে পারছেন? শুধু এক লাইনে অনেকে লেখা ডাব্লিউএস এক লাইনে লিখে দেয় বাদীর বাদীর আর্জির 1 নং দফা থেকে 12 নং দফা পর্যন্ত সমস্ত বক্তব্য সমূহ এই বিবাদী অস্বীকার করে, এটা কিন্তু হবে না রুল 3 অনুযায়ী। এখন রুল 5 ও বলা আছে, আবার বলতেছে সুনির্দিষ্ট অস্বীকার। এটা কি জানেন রুল 5 এ সুনির্দিষ্ট অস্বীকার মানে? মনে করেন এই জন্য ডাব্লিউএস লেখার সময় সব সময় আমি আপনাদেরকে একটা কথা বলি, ডাব্লিউএস লেখা ইজি, বিবাদী পক্ষে যুদ্ধ করা খুব ইজি, এটা জানেন? বিবাদী পক্ষে ওকালতি করা কিন্তু খুব সহজ। কেন জানেন? সেফ সাইডে থাকা যায়, কারণ মামলা তো প্রমাণ করবে বাদ, আপনি শুধু মাঝখানে বসে উস্কাবেন, অর্থাৎ কিছুক্ষণ পর পর একটা একটা করে বাদিকে কি করবেন, ঘুরাবেন, কি করবেন। কিন্তু এটাতেও একটা আপনার কি থাকতে হবে, আর্ট আছে বা আইন আছে। এই যে আপনি ডাব্লিউএস লিখবেন, সে ডাব্লিউএস এর মধ্যে খেয়াল রাখতে হবে আপনি বাদীর আর্জি সম্পূর্ণ পড়তে হবে। ওখানে যদি কোনো একটা বক্তব্য যদি আপনি অস্বীকার না করেন, কোনো একটা লাইন, ওই যে আপনি বলছেন না 1 দফা থেকে 12 দফা, এখন কোন কোন লাইন অস্বীকার করছেন, কোন কোন লাইন অস্বীকার করেন সেটা তো আর বলার নেই, আপনি বলছেন পুরোটাই অস্বীকার। তাহলে আপনি পুরোটাই অস্বীকার মানে কি জানেন? আপনি আপনারাও অস্বীকার করে ফেলছেন এখানে, আপনি আপনারাও অস্বীকার করছেন, এটা জানেন? কারণ বাদীর আর্জির ভিতরেও লিখছে আপনিও মিস্টার করিমের ওয়ারিশ ছিলেন, আপনি এখন আপনি লিখছেন যে আমি করিমের ওয়ারিশ না, ঠিক কিনা? হ্যাঁ, তা এই জন্যই রুল 3 তে বলতেছে সুনির্দিষ্ট করে করে করতে হবে। আবার রুল 5 এসে কি বলতেছে জানেন? বলতেছে যদি কোনো বাদীর কোনো বক্তব্য যদি আপনি অস্বীকার না করেন, আইন ধরে নিবে আপনি সেটা স্বীকার করে নিচ্ছেন, এই বিষয়ে আর সাক্ষী পাওয়া লাগবে না, এটা স্বীকৃত। অ্যাডমিশন, আপনারা এভিডেন্স একটা পড়ছেন সেকশন কত 17 এ অ্যাডমিশন, যে বাদী যদি বিবাদী যদি বাদীর কোনো বক্তব্য অস্বীকার না করে ধরে নেওয়া হবে সেটা সে কি করে নিছে, স্বীকার করে নিছে। এই জন্য রুল 5 এ বলতেছে আবার যে কোনো তথ্য যদি আপনি অস্বীকার না করেন আইনত ধরে নেওয়া হবে, আপনি সেটা স্বীকার শেষ। এখন বাকি আছে একটা রুল, রুল 6 সেট অফ। এখন আজকে সময় শেষ পর্যায়ে, এখন সেট অফ পড়াতে গেলে আরো 15 মিনিট সময় লাগবে, এটা সম্ভব না। সো সেই জন্য নেক্সট ক্লাসে সেট অফটা আমরা দেখব, ঠিক আছে? আমরা কিন্তু সিভিল মামলায় মোটামুটি ডাব্লিউএস আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, অর্থাৎ ডাব্লিউএসও দিয়ে দিবে। এরপর আমরা কিন্তু মামলা কিন্তু ট্রায়ালের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। সো আমরা চেষ্টা করব ঈদের পর পরেই সিভিল শেষ করে দেওয়া যায়, ঈদের আগে সম্ভব না, ঈদের আগে সম্ভব না। আল্লাহ আশা করি ঈদের পর পরে আমরা ট্রায়ালে চলে যাব, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। ও আপনাদের ক্লাস ভিডিও দিছে, বৃহস্পতিবার ক্লাস হবে।